দিদি, আমাকে একবার দে। আমি কাউকে কিছু বলবো না। তুই হয়তো ভাবছিস আমার খুব ছোট, কিন্তু তুই জানিস না দিদি, আমার কত বড়। তুই একবার দেখলে পাগল হয়ে যাবি। তুই আমার ইচ্ছা পূরণ করলে আমি তোর সব কথা শুনব। আমি প্রতিদিন কলেজে যাব, রাত জেগে মেয়েদের সাথে কথা বলবো না। আমার নাম গীতেশ। এটা কোনো বানানো গল্প নয়, আমার জীবনে ঘটা সত্যের ঘটনা, যার জন্য আমি আজ খুব খুশি। তবে আমি এটা গল্পের মতোই বলার জন্য চেষ্টা করব, যেহেতু এটা আমার সত্য ঘটনা। যা সত্যি তা বিস্তারিত সব বলবো। তাই শুরুতে অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু শেষের দিকে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার এই ঘটনা, আমার দিদির সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রথমেই দিদির পরিচয় দেই। আমার দিদির নাম অর্পণা, গায়ের রং ফর্সা, বয়স ২৪ বছর। দিদি শহরে একটা ভালো চাকরি করে। এখনও দিদির বিয়ে হয়নি। দিদি সব সময় ধোলা জামাকাপড় পরে, ফলে দিদির জোড়া টুপি মানুষের সামনে খুব একটা ফুটে উঠত না। দিদি নিজের খুবই যত্ন নেয়, নিয়মিত এক্সারসাইজ। আমি গ্রামে স্কুল শেষ করে এখন শহরে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, যার কারণে দিদি আর আমি একই ফ্ল্যাটে থাকি। ছুটির দিনে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। দিদির সাথে আমি খুবই ফ্রি, দুজনে একসাথে মুভি দেখি। মুভিতে ওই দৃশ্য এলে প্রথম দিকে দুজনে একটু অপ্রস্তুত হতাম, কিন্তু এখন আমার স্বাভাবিক হয়ে গেছি। গ্রামে থাকতে আমি অনেক সরল প্রকৃতির ছিলাম, কিন্তু শহরে আসার পর আমার কিছু বখাটে ছেলের সাথে বন্ধুত্ব হয়, ফলে আমার মধ্যে অনেক পরিবর্তন এসে যায়। এখন আমি নিয়মিত ওইসব দেখি, নিজের কাজ করি, আশেপাশের মেয়েদের স্বপ্নে দেখি, ইত্যাদি ইত্যাদি। তবে আমি দিদিকে নিয়ে এসব কখনো কল্পনা করি নাই। দিদিও আমার সাথে ফ্রি হলেও আমার সামনে সবসময় ভালোভাবে থাকত। এভাবেই আমাদের দিন কাটছিল। তবে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি উঠে টেবিল থেকে পানি খেতে গেলে শুনতে পেলাম দিদির রুমে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আস্তে আস্তে আমি দরজা ফাঁক করে উকি দিলাম। অন্ধকার হওয়ায় দিদি দেখতে পেল না। উকি দিয়ে দেখি দিদি ফোনের দিকে চেয়ে আছে, আর নিজেই নিজের কেমন অদ্ভুত শব্দ করছে। বুঝলাম দিদি ভিডিও দেখে নিজেকে শান্ত করছে। আমি কিছুক্ষণ উকি দিয়ে দেখে চলে আসলাম। বুঝলাম দিদি বাইরে থেকে যেমনই থাকার জন্য চেষ্টা করুক না কেন, ভেতর থেকে ওই প্রকৃতিরই। ওই দিন থেকে দিদির প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরাপুরি পাল্টে যায়। এখন দিদির সামনের দিকে তাকিয়ে থাকি, দিদি হাঁটার সময় তার দেখি, এমনকি দিদিকে কল্পনায়ও দেখি। এখন দিদি আমার সামনে যতই ভালোভাবে থাকার চেষ্টা করুক না কেন, আমি ঠিকই দিদির সুযোগ পেলে ধরি। দিদি অবশ্য কিছুই বুঝতে পারে না। একদিন দিদি অফিসে গেলে আমি ওর রুমে গিয়ে ওর জোড়া টুপি খুঁজে বের করে আমার কাজ করতে থাকি। একসময় দিদির রুমে ফেলে দেই, পরে সবকিছু যথাস্থানে রেখে পরিষ্কার করে চলে আসি। তারপর থেকে প্রায়ই আমি ওর রুমে গিয়ে নিজের কাজ করে থাকি। এভাবেই চলছিল কিছুদিন। তারপরে ঠিক করলাম নতুন কিছু করতে হবে, এভাবে আর ভালো লাগছে না। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। দোকান থেকে কিছু ঘুমের ওষুধ কিনে নিয়ে আসি, রাতে গোপনে দিদির খাবারে তা মিশিয়ে দেই। ফলে খাবার খেয়ে দিদি দ্রুতই ঘুমোতে চলে যায়। আমি আধ ঘন্টা পরে গিয়ে দিদিকে ডাক দেই। কোনো সাড়া শব্দ না পেয়ে উকি মেরে দেখি দিদি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আস্তে আস্তে দিদির কাছে গেলাম। একটু পরেই দিদির নিঃশ্বাসও বেড়ে গেল, ফলে আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি দিদি ঠিক করে চলে এসে বাচ্চা ঘরে গিয়ে কাজ সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন ছুটি থাকায় দিদি অফিসে যায় নাই, আমিও কোথাও গেলাম না। সারাদিন দিদির সামনে দেখতে লাগলাম আর বাচ্চা ঘরে গিয়ে কাজ করলাম। বিকেলে দিদির জন্য শরবত বানিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে গেলাম। দিদি আমাকে ধন্যবাদ দিয়ে খেয়ে নিল। খাওয়ার কিছুক্ষণ পরেই দিদি ঘুমিয়ে পড়ল। আমিও দেরি না করে দিদির কাজ শুরু করলাম। এতে দিদি একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে সবকিছু ঠিকঠাক করে রুমে চলে আসলাম। এরপর আমার মনের মধ্যে কিছুটা অপরাধবোধ কাজ করতে লাগল। আমি কি করছি এসব? আমার আপন দিদির সাথে এগুলো কি ঠিক হচ্ছে? আর দিদি যদি জেনে যায় তাহলে কি হবে? আর অন্য মানুষের জানলে আমাদের কি হবে? এসব ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিদির মধ্যে আমি তেমন পরিবর্তন লক্ষ্য করলাম না। তার মানে দিদি জানতে পারে নাই। আমিও এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করলাম। আমি যতটা সম্ভব দিদিকে এড়িয়ে চলতে লাগলাম। দিদি বিষয়টা লক্ষ্য করে আমাকে জিজ্ঞাসা করে কোনো সমস্যা কিনা। আমি কইলাম না, কোনো সমস্যা নেই। এরপর দিদি আর কিছুই কইল না। এভাবে কিছুদিন কেটে গেল। কিন্তু একদিন সন্ধ্যার একটু পরে আমি ওই ভিডিও দেখে ভীষণ ইচ্ছা হয়ে গেলাম, আর নিজের কাজও করলাম না। আমার রাগে শক্ত হয়ে রয়েছে, কোনোভাবেই শান্ত হয় না। এতে আমার খুব একটা ভালো লাগছিল না। তাই নিজের প্রতিজ্ঞা ভেঙে মনে মনে ঠিক করলাম আজ রাতে আবার দিদির কাছে যাব। রাতে দিদিকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। দিদি আমার মোড় খেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে উঠে নিজের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার নিজেকে সামলে নিয়ে কইল, কি করছিস এসব তুই? আমি তোর দিদি হই, আর তুই আমার ভাই।
তোর সে হুঁশ আছে? আমি কিছুই না বলে নির্বাক হয়ে দিদির পাশে লজ্জায় মাথা নিচু করে বসে থাকলাম। দিদি তার নিচ তখনও ঢাকে নাই। আমার চোখ বারবার সেদিকেই চলে যাচ্ছিল। দিদি সে বুঝতে পারল, সেটা ঠিক করতে লাগল। আমি কিছু একটা বলতে যাচ্ছি, এমন সময় আমাকে কষে একটা চড় দিয়ে রুম থেকে যেতে কইল। আমিও আর কিছু না বলে চলে আসলাম। পরদিন সকালে ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠলাম না। আমার ভীষণ লজ্জা লাগছিল গতরাতের কথা ভেবে। একটু পরে দিদি এসে দরজার সামনে থেকে বলে গেল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে। তার মানে দিদি আজ একা একাই ব্রেকফাস্ট করে নিয়েছে। সাধারণত সকালে ব্রেকফাস্ট আমি দিদির সাথেই করি। দিদি আমাকে ব্রেকফাস্ট করতে বলে অফিসে চলে গেছে। আমিও দিন ভার্সিটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এর কারণ আমার খুবই খারাপ লাগছিল মানসিকভাবে। 12টার দিকে বিছানা থেকে উঠে টেবিলে দেখি খাবার রাখা আছে, কিন্তু খেলাম না। গোসল করে কিছুক্ষণ মোবাইল দেখলাম, তারপর দুপুরেও না খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্ষুধা লাগছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। বারান্দায় গিয়ে বসে রইলাম। সন্ধ্যার একটু আগে দিদি আসলো। এসে দেখল সেইভাবে খাবার রাখা আছে, আর আমি বারান্দায় বসে আছি। দিদি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে দাঁড়ালো। আমি একবার দিদির দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকালাম, কিছুই কইলাম না। কিছুক্ষণ পর দিদি কইল, কাল রাতে চট মারার জন্য সরি, খুব জোরে লাগছিল তোর, তাই না? আমি কইলাম, না ঠিক আছে দিদি। দিদি কইল, আসলে আমি হঠাৎ নিজের ওই অবস্থা দেখে রেগে গেছিলাম। আমার সম্পর্কে ভাইবোন লোকে জানলে সমস্যায় পড়ে যাব। আমি কইলাম, লোকে জানবে কিভাবে? দিদি কিছুক্ষণ চুপ থেকে কইল, চল খাবি? তারপর আমি দিদির সাথে এসে খেয়ে নিলাম। ওই ঘটনার 1 সপ্তাহ হয়ে গেছে। আমরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি। এই কয়েকদিন যাবৎ আমি দিদির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। দিদি এখন বাড়িতে একটু খোলামেলায় পড়া শুরু করেছে, আর সব সময় ইচ্ছে করেই দেখিয়ে হাঁটে। দিদি এখন বাড়িতে প্রায় জোড়া টুপি পরে না, ফলে এদিক ওদিক চলে যায়, আর স্পষ্ট বোঝা যায়। আমি কিছুই বলি না, কিন্তু দিদির ওই অবস্থা দেখে আমার নিজের সব সময় রাগ হয়ে থাকে। একদিন আমি বাচ্চা ঘরে ওই কাজ করতেছিলাম, ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। দরজার দিকে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে। দিদি কিছু না বলেই চলে গেল। রাতে খাবার সময় দিদি কইল, ওই কাজ করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, ওসব আর করবি না। আমি কইলাম, কি করছে আমি? দিদি কইল, ন্যাকা, কিছুই বোঝো না। দুপুরে যা করি আমি বুঝেও না বোঝার ভান করলাম। কইলাম, কি করলাম? দিদি কইল, ওই কাজ করবি না। আমি কইলাম, কি আর করার, আমার তো ওই কাজ কোনো উপায় নাই। তারপর দিদি আর কিছু কইল। এর কয়েকদিন পর দিদির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। আমি মালিশ করে দিতে চাইলাম, দিদি কিছু কইল না, তাই আমি উঠে দিদিকে শুয়ে পড়তে কইলাম। দিদি শুয়ে পড়লে আমি তেল দিয়ে মালিশ করতে শুরু করলাম। প্রথমে অনেকক্ষণ ধরে কপালে ও মাথায় মালিশ করতে লাগলাম। দিদি কিছু বলছে না দেখে আমার সাহস বেড়ে গেল। আমি একটু একটু করে নিচে নামতে নামতে লাগলাম। দিদিকে চুপ থাকতে দেখে আমার সাহস আরও বেড়ে গেল। আমি সুযোগ বুঝে ধীরে ধীরে দিদিকে উঠাতে লাগলাম। দিদি বুঝতে পারল আমি করতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে দিদি আমাকে বাধা দিল। আমি কইলাম, কি হলো দিদি? দিদি আমার কথার উত্তর না দিয়ে কইল, আমার মাথা ব্যথা এখন কমে গেছে, আর মালিশ করা লাগবে না, তুই যা এখন। আমি দিদিকে কইলাম, আমি জানি তুমি এটা মন থেকে বলছো না, তোমার খুবই ভালো লাগতেছে, তাহলে তুমি এমন করতেছ কেন? তারপরেও দিদি আমাকে যেতে কইল, কিন্তু আমার কোনোভাবেই দিদিকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তাই আমি কইলাম, তাহলে শুধু তোমার সামনের দাও, দেখো আমার কি অবস্থা হয়েছে। এই বলে আমি আমার দিকে শান্ত গা করলে আমার খুবই কষ্ট হবে, প্লিজ দিদি। দিদি তখন আর কিছু কইল না। আমি বুঝলাম দিদি এখন আর বাধা দিবে না। দিদি এখন আর কিছুই বলছে না। দিদি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আমি বুঝলাম দিদির ভালো লাগছে। এভাবে প্রায় 15 মিনিট চলল। আমার মনে হলো আমার হবে। আমি এখন আরও জোরে জোরে দিতে লাগলাম। দিদিও বুঝতে পারল। দিদি আমার হাত সরিয়ে দিল। কইলাম, দিদি কি হলো? দিদি কইল, আমার ভালো লাগছে না, তুই যা এখন। আমি আর জোরাজোরি না করে আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে ভাবছিলাম দিদির কথা। তারপর আবার ভাবলাম, দিদি অসুস্থ ছিল এই জন্য মনে হয়। তবে দিদিকে আমার দিতেই হবে, এমন একটা ভাব আসলো আমার মনের মধ্যে। ওই রাতে দিদির কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে দিদি অফিসে চলে গেল, আর আমি ক্লাস করতে চলে গেলাম। দিদির সাথে তেমন একটা কথা হয় নাই, তবে আমি এটাকে স্বাভাবিকভাবেই নিলাম। সারাদিন আমি দিদির কথা ভাবতেছিলাম। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইলে ভাই বোনের ভিডিও দেখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। দিদি অফিস থেকে এসে শুয়ে আছে। আমি দিদির জন্য অপেক্ষা করতে লাগলাম। দিদিকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছিল না।
একটু পরে পরে আমার ফোন বেজে উঠল, দেখি দিদির ফোন। রিসিভ করতেই দিদি একটা শপিং মলের ঠিকানা দিয়ে কইল, ওখানে চলে আয়। আমি ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দূরে দেখি দিদি এদিকে আসতেছিল। আমাকে দেখে দূর থেকে একটা হাসি দিল। দিদির হাসিটা সত্যিই সুন্দর। দিদি আসার পরে আমি দিদিকে জিজ্ঞাসা করলাম, শপিং করবে? সকালে বলনি তো? দিদি কইল, দুপুরেই ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে একটা গিফট দেব, এই জন্য তোকে আর বলা হয়নি। আমি অবাক হয়ে কইলাম, তোমার বয়ফ্রেন্ড? আগে কখনো শুনিনি তো যে তোমার বয়ফ্রেন্ড আছে। দিদি কইল, নতুন হয়েছে, কয়েকদিন হলো মাত্র। আমি কইলাম, কোথায়? আমাকে দেখাও তোমার বয়ফ্রেন্ডকে। দিদি তার ফোন থেকে আমার ফটো বের করে কইল, দেখ, এই যে আমার বয়ফ্রেন্ড। আমি কইলাম, এটা তো আমি। দিদি কইল, হ্যাঁ, তুই তো আমার বয়ফ্রেন্ড। আমি কইলাম, কিন্তু তুমি তো আমার দিদি। দিদি কইল, সেটা বাড়িতে, বাইরে আমি তোর গার্লফ্রেন্ড আর তুই আমার বয়ফ্রেন্ড। এরপর দিদি কইল, নাকি আমাকে তোর